ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এমনকি পৃথিবীর বিভিন্ন দেশ জুড়ে পালিত হয়েছে বকরি ঈদ। সিম্পল অ্যাজ এবিসির সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনদের বকরি ঈদের শুভেচ্ছা জানায়। কিন্তু এই বকরি ঈদকে নিয়ে প্রত্যেকবারের মতোই একটা বিতর্ক সৃষ্টি হয়। আপনারাও যারা সোশ্যাল মিডিয়া একটু আধটু ফলো করেন তারাও দেখতে পেয়েছেন নিশ্চিতভাবে যে একটা আওয়াজ উঠেছে শুধু ভারত থেকে নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। অবলা জীবগুলোকে ধর্মের নামে যেন বলি দেওয়া না হয়। সেটা ছাগল হতে পারে, গরু হতে পারে বা অন্যান্য অবলা প্রাণী। তাদেরকে ধর্মের নামে যেন বলি দিয়ে রাজপথের রাস্তা রাঙিয়ে দেওয়া না হয়, তার জন্য বিভিন্ন রকমের আওয়াজ উঠেছে। সেটা আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমিও দেখেছিলাম। আপনাদের নিজস্ব মতামত আপনারা লিখে জানাবেন, আমার মতামতও আপনাদের সামনে আমি বলবো। এবং আপনাদের প্রথমে যেটা দেখাতে চাইবো, সংবাদ মাধ্যমের একটা খবর রিপাবলিক ওয়ার্ল্ডে প্রকাশ পেয়েছে, দেখতেই পাচ্ছেন। মর্মান্তিক, নভি মুম্বাই। বকরি ঈদের আগে রাম লেখা ছাগলের ছবি ভাইরাল হওয়ার পর কসাই আটক। নবী মুম্বাইয়ের একটি ঘটনা, একটি ভিডিও আপনাদের দেখাচ্ছি, ভিডিওটা আপনারা আগে দেখুন। জানা যাচ্ছে, অন্তত রিপাবলিক ওয়ার্ল্ড বলেছে যে এটা নবী মুম্বাইয়ের একটা ঘটনা। সেখানে দেখা যাচ্ছে একটা ছাগলের গায়ে, যেটাকে কুরবানি দেওয়া হবে, তার গায়ে RAM এই শব্দটা লেখা, এবং সেই কসাইকেও গ্রেপ্তার করা হয়েছে। আসুন সেই ভিডিওটা আগে দেখাই। अरे पण त्याने टाकणाऱ्याला बोला नाही सर, टाकण्याला बोला ना, त्याने टाकले त्याला बोला ना. शॉर्टकट कसं टाकतं दाखवतो ना त्याला शॉर्टकट आम्ही. দেখলেন বন্ধুরা, এটা একেবারেই বিচ্ছিন্ন ঘটনা, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। তার কারণ কোনো দুষ্কৃতী তাদের নিজেদের দুষ্কর্ম করলে সেটা কোনো ধর্মের দোষ হয় বলে আমি অন্তত বিশ্বাস করি না। তাই দয়া করে এর সঙ্গে ধর্মের গুলিয়ে ফেলবেন না, এটা দুষ্কৃতকারী একটি কাজ, এটুকুই শুধু আমি বলবো। তবে ওই যে শব্দটি লেখা আছে RAM, সেটা রাম না র্যাম বলতে পারবো না, র্যাম মানে আবার ভেড়াও হয়, কিন্তু যার উপর লেখা হয়েছে সেটা ভেড়া না, একটা ছাগল। অর্থাৎ হয়তো কেউ এই ধরনের দুষ্কৃতকারী কাজ করার চেষ্টা করেছেন। যাই হোক, সেটা আপনাদের সামনে দেখালাম। এবং আরো একবার বলি যে এর সঙ্গে কোনো ধর্মের সম্পর্ক নয়। কোনো ধর্মের শান্তিপ্রিয় মানুষ অন্য ধর্মের প্রতি কেউ আঘাত করেন না, এটা একেবারেই ভারতবর্ষের মতো দেশে প্রতিষ্ঠিত। যাই হোক, আজকে আপনাদের যেটা বলবো তার আগে আপনাদের জানাতে চাইবো, বিশেষ করে সংখ্যালঘু যারা ভাই বোনরা আছেন তারা লিখে জানাতে পারেন যে কোন কারণে আপনাদের, কোন উদ্দেশ্যে এই বকরি ঈদ পালন করা হয়। যারা জানেন তারা একটু আমাদের সমৃদ্ধ করতে পারেন। আমি একটু গুগল করে দেখলাম, 2-4 লাইন আপনাদের সামনে বলবো যে বকরি ঈদ কোন উদ্দেশ্যে পালন করা হয়। অন্তত গুগল সার্চ করে যেটা আমি পেয়েছি সেটা বলছি, আপনারা ভুল ঠিক যদি হয় ধরিয়ে দেবেন। লেখা রয়েছে, বকরি ঈদ হলো বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় দ্বারা পালিত একটি বার্ষিক উৎসব, যা ত্যাগের উৎসব নামেও পরিচিত। উৎসবটি নবী ইব্রাহিম তার পুত্রের আত্মত্যাগের স্মরণ করে এবং পবিত্র শহর মক্কার হজ যাত্রার সমাপ্তি চিহ্ন করে। আত্মীয়দের মধ্যে মাংস বিতরণ এবং গ্রহণকারীদের জপ করার দিনে সব থেকে গুরুত্বপূর্ণ কিছু অনুশীলন। অর্থাৎ এটি ত্যাগের দিন হিসাবে কিন্তু পালন করে থাকেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা, এবং সেখানে আত্মত্যাগের প্রতীক হিসাবে সম্ভবত তারা বিভিন্ন পশু বলি দেন এবং সেই মাংসগুলো গরিবদের মধ্যে বা সাধারণ মানুষদের মধ্যে বিতরণ করে দেন। আপনাদের মতামত লিখে জানাতে পারেন। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে প্রাণী হত্যা করা উচিত নয় বলে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন তারা এটা নিয়ে বক্তব্য রাখছিলেন। আমার বক্তব্য যদি আপনারা বলেন, আমিও কিন্তু সহমত পোষণ করছি আপনাদের সাথে, বা যারা বলছেন যে প্রাণী হত্যা করা ধর্মের নামে উচিত নয়, এটা আমিও কিন্তু বিশ্বাস করি। তবে এটা বিশ্বাস করি না যে শুধুমাত্র এই মুসলিম সম্প্রদায়ের বকরি ঈদের প্রাণী হত্যাকেই বন্ধ করতে হবে, আর বাকি সমস্ত প্রাণী হত্যা যেগুলো হিন্দু ধর্মের কিছু কিছু প্রচলন রয়েছে বলির মাধ্যমে, সেগুলো সঠিক বাদ করবেন, এটা আমি বলতে পারবো না। আমি যেটা বিশ্বাস করি যে প্রাণী হত্যা, যে কোনো রকমের প্রাণী হত্যা, যে কোনো রকমের ধর্মের বিচার না করে প্রাণী হত্যাটা যদি ধর্মের থেকে আলাদা করা যেত, আমি অন্তত খুব আনন্দ পেতাম। এই নির্বিচারে যেভাবে প্রাণী হত্যা করা হয় সেটা বিভিন্ন ধর্মের অনুষ্ঠানে, এইটা যদি বন্ধ করার একটা উদ্যোগ সর্বস্তরের মানুষদের থেকে নেওয়া হতো তাহলে বোধহয় কিছুটা ভালো হতো। যাই হোক, এ নিয়ে বিতর্ক থাকতে পারে, তার কারণ হচ্ছে হিন্দু সম্প্রদায়েরও বলি বন্ধ করার চেষ্টা বিভিন্ন রাজারা করতে গিয়েছিলেন, কিন্তু তারা সফল হননি, তারাও কিন্তু করতে পারেননি। তাই বললেই যে এটা সমাধান হয়ে যাবে এমনটা নয়, যতদিন না পর্যন্ত সাধারণ মানুষের সচেতনতা আসছে। কোনো ধর্মের কথা আমি বলছি না, প্রত্যেকটি মানুষের। তার কারণ হয়তো অনেক ধর্মেই এই ধরনের বলি প্রথা প্রচলন রয়েছে,
তাই যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত বোধহয় এই নিয়ে কাউকে দোষারোপ করা উচিত নয়। শুধুমাত্র সাধারণ মানুষের একটা যদি বিবেক জাগ্রত হয়ে ওঠে তাহলেই বোধহয় এর সমস্যার সমাধান করা সম্ভব। এবং আপনাদের সামনে আমি আরো একটা ভিডিও দেখাবো। এই ভিডিওটা হচ্ছে চাঁদনি চক ওল্ড দিল্লি। সেখানে দেখতে পাচ্ছেন যে একটা জায়গায় বেশ কিছু ছাগলকে রেস্কিউ করা হয়েছে। 122টা ছাগল রয়েছে। সেখানকার জৈন ধর্মের কিছু মানুষ বেশ কিছু ছাগলকে নিজেদের পকেটের পয়সা খরচা করে কুরবানির হাত থেকে রক্ষা করেছেন এবং সেগুলোকে একটা জায়গায় নিয়ে এসে তাদেরকে খাওয়াচ্ছেন। এটা কি অসাধারণ কাজ, আপনারা নিশ্চিতভাবে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভিডিওটা নিশ্চিতভাবে আপনাদের সামনে দেখাবো সাউন্ড সমেত, কিন্তু তার আগে বলবো যে এটা কোনো ধর্মের কথা বলছি না। তার কারণ যারা এই ভিডিও দেখে আহ্লাদিত হয়ে পড়বেন তারা হয়তো আবার দেখবেন দুর্গাপুজোর নবমীর দিন একেবারে কবজি ডুবিয়ে খাসির মাংস খাবেন কিংবা লম্বা লাইনে দাঁড়িয়ে খাসির মাংস কিনবেন। তাই আমার বক্তব্য খুবই সিম্পল, আমি কোনো ধর্মের আচার বা অনুষ্ঠান নিয়ে বলছি না। আমি শুধুমাত্রই বলছি এই প্রথা যেটা বিভিন্ন ধর্মের রয়েছে, শুধু একটি ধর্মে নয়, অনেক মাল্টিপল ধর্মের মধ্যে রয়েছে, এইটা কি বদল করতে পারি? মানবিক দিক থেকে একটা ভেবে দেখার শুধুমাত্রই আবেদন জানানোর জন্যই এই ভিডিও আপনাদের জন্য। দেখুন ওল্ড দিল্লির একটি ভিডিও, নিশ্চিতভাবে আপনাদের যারা সেন্সিটিভ সকলেরই মন ছুঁয়ে যাবে। ভিডিওটা শুনুন। आप सभी को सादर जय हिंद। रात के 1:15 बज रहा है और चांदनी चौक के समस्त सदस्य आप देख सकते हैं मूक पशुओं की सेवा में लगे हुए हैं। इन सबको चारा डाल रहे हैं, आप सब देख सकते हैं। चांदनी चौक के समस्त सदस्य रात के 1:15 बजे मूक पशुओं की सेवा कर रहे हैं। इनके चारे की भोजन की पूर्ण व्यवस्था यहाँ पे नए मंदिर की धर्मशाला में हो रखी है। इस समय ये टोटल 122 बकरे हमारे पास हैं। 122 मूक पशुओं की हमने अभी तक जान बचाई है। देख सकते हैं। যাই হোক, এবার আপনাদের সামনে যে বক্তব্য বলবো, যেহেতু এই ছাগল প্রসঙ্গে কথা হচ্ছিল, বিরোধী দলনেতা গতদিনে রাজভবনের বাইরে যখন সাংবাদিকদের সামনে কথা বলছিলেন তখন একটি কথা আমার কানে আসলো। সেই কথাটা হচ্ছে, বিরোধী দলনেতা অভিযোগ করছিলেন যে যেখানে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে সেই সমস্ত জায়গায় এমন অত্যাচার করা হচ্ছে, এমনকি গরিব মানুষরা যারা গবাদি পশু হিসাবে ছাগল বা গরু পুষে রাখেন কিছু হয়তো লাভের আশায়, তাদের ছাগল গরু সমস্ত খামার থেকে নিয়ে চলে যাওয়া হয়েছে এবং কারুর বাড়িতে একটা ছাগল বা গরু নেই। দুষ্কৃতকারীরা ভাবুন পোস্টপোল ভায়োলেন্সের নামে কার্যত লুণ্ঠন চালাচ্ছে। সেই বক্তব্য বিরোধী দলনেতার, সেটা আপনাদের শোনাতে চাইবো, যেটা সম্পূর্ণরূপে আলাদা প্রথম যে বক্তব্যটা বললাম তার থেকে। কিন্তু যেহেতু ওই ছাগলের প্রসঙ্গ উঠলো আমার মনে পড়ে গেল বিরোধী দলনেতা কি বলেছেন, শুনুন আপনারা। অবাক হবেন, বিশেষ করে কোচবিহার জেলায় সিতাই, দিনাটা, মাথাভাঙা, নাটাবাড়ি এবং কোচবিহার দক্ষিণ এই 5টা বিধানসভায় কোন ভারতীয় জনতা পার্টির লোকেদের, সনাতনীদের বিশেষ করে রাজবংশী সহ কারোর বাড়িতে গবাদি পশু নেই। সমস্ত গবাদি পশু মানে গরু এবং ছাগল খুলে নিয়ে চলে গেছে তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্ত বাহিনী। একজনের বাড়িতে নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের নাটাবাড়িতে, সিতাইতে, মাথাভাঙাতে, দিনহাটাতে এবং আপনার কোচবিহার সাউথে এবং ব্যাপকভাবে এখানে আমাদের এসসি মোর্চার নেতা সঞ্জয় নায়ক আছেন, তার বাড়ি এটা নিয়ে তৃতীয়বার ভাঙা হল। শুনলেন বন্ধুরা, আসলে সমাজের যারা দুষ্কৃতকারীরা রয়েছেন, সেটা যে কোনো সমাজে রয়েছে, যে কোনো রাজ্যে রয়েছে, তাদের হাত শক্ত হয়ে যায় যখন দেখেন যে কোনো একটি পার্টির কর্মী বলে নিজেদের যদি পরিচয় দিই আর পুলিশ প্রশাসন যদি আমাদের কোনো কাজকে আপত্তি না তোলে, তাহলে তো ভাবুন কতটা ফ্রিডম। আমি যা চাইবো তাই করতে পারবো। আমার যে লোকটাকে পছন্দ নয় সেই লোকটার বাড়িতে গিয়ে আমি অত্যাচার করতে পারবো, তার পা ভেঙে দিয়ে আসতে পারবো। আমার যদি মনে হয় তার একটি মুদিখানার দোকান রয়েছে, আমি চাইলে 4 বস্তা চাল তার দোকান থেকে তুলে আনতে পারি। আমার যদি সিগারেট খাওয়ার ইচ্ছা হয় বা কোল্ড ড্রিঙ্ক খাওয়ার ইচ্ছা হয়, তাহলে কারুর একটি দোকান থেকে গিয়ে আমি 1 ট্রে কোল্ড ড্রিঙ্ক কিংবা 1 বস্তা সিগারেটের প্যাকেট আমি তুলে আনতে পারি, তার কারণ আমি শাসক দলের কর্মী। আর যেহেতু পোস্টপোল ভায়োলেন্স চলছে,
তাই পোস্টপোল ভায়োলেন্সের নাম করে আমি যে কোনো অত্যাচার চালাতে পারি। এমনকি আপনার বাড়িতে যদি ছাগল পুষে রাখেন, যে গরিব মানুষগুলো ছাগল পুষে রাখেন, তাদের বাড়ি থেকে নির্দ্বিধায় ওই ছাগলটিকে পর্যন্ত নিয়ে চলে আসতে পারি, আপনি কিচ্ছু বলতে পারবেন না। কেন পারবেন না? তার কারণ এখন নাকি পোস্টপোল ভায়োলেন্স চলছে, আপনাদের সহ্য করতে হবে। আপনারা বিরোধী দল, আপনারা এই মুহূর্তে ক্ষমতায় নেই, আমরা শাসক দল, পুলিশ আমাদের পক্ষে রয়েছে, তাই যে কোনো অত্যাচার এই মুহূর্তে আমরা করতে পারি, সেই অধিকার আমাদের বোধহয় পশ্চিমবঙ্গে রয়েছে, অলিখিত অধিকার। সেই অলিখিত অধিকারের জেরে আমরা কিন্তু যা কিছু তাই করতে পারি। আপনারা কিন্তু আমাদের কেউ আটকাতে পারবেন না এবং পুলিশ প্রশাসন আমাদের টিকিটি ছুঁতে পাবে না। ভাবুন কি স্বর্গরাজ্য দুষ্কৃতীদের, এর থেকে স্বর্গরাজ্য আর হতে পারে? আপনি যা চাইবেন তাই পাবেন। আপনার কিসের অভাব? আপনি মনে করছেন যে আজকে ফল খাবেন, চলে যান যে কোনো আঙুরের দোকানে, আপেলের দোকানে, শুধু আপনাকে বাঁচতে হবে যে আঙুরের দোকানের মালিক বিজেপি কর্মী, ব্যাস। তাহলে আপনার কোনো চাপ নেই। একটা দুটো আঙুরের থোকা নয়, আপনি বস্তা বস্তা আঙুর সেখানে ভর্তি করে নিয়ে চলে আসতে পারেন। আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। তবে হ্যাঁ, শর্ত একটাই, আপনাকে তৃণমূল কংগ্রেসের কর্মী হতে হবে। আপনাকে বলতে হবে যে আপনি কতটা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, আর অন্যদিকে আপনাকে বলতে হবে যে আপনি নরেন্দ্র মোদীকে কতটা ঘৃণা করেন। আর যার দোকান আপনি আক্রমণ করছেন বা যার বাড়ি আপনি ভাঙচুর করতে যাচ্ছেন, তাকে কিন্তু বিজেপির কর্মী হতে হবে। ব্যাস, এইটুকু শর্ত পূরণ যদি আপনি করতে পারেন, আপনি যা কিছু করতে পারেন, আপনার সম্পূর্ণ অধিকার রয়েছে। এমনটাই যেন অদ্ভুত একটা আচরণ চলছে পশ্চিমবঙ্গে, যেটা 2021-এর বিধানসভা নির্বাচনে পর্যন্ত বলে গিয়েছিল এনএইচআরসি যে এই রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। তারপরেও একের পর এক নির্বাচন হয়েছে, একের পর এক কিন্তু পোস্টপোল ভায়োলেন্সের ঘটনা আমাদেরকে স্তব্ধ করে দিয়েছে। আমাদের পুলিশ প্রশাসন নীরব, কেন্দ্রীয় নেতৃত্ব মাঝে মাঝেই একটা করে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠিয়ে দেন, ব্যাস তারপরেই তারা রিপোর্ট দিয়ে ক্ষান্ত। আবার একটা নির্বাচন আসে, আবার পশ্চিমবঙ্গের সাধারণ বিরোধী মানুষদের ওপর অত্যাচার, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম নিশ্চুপ। তার কারণ সংগঠন বোধহয় এইভাবেই মজবুত হয়। বিরোধীদের ভয় দেখাতে না পারলে পশ্চিমবঙ্গের গণতন্ত্র কি, পশ্চিমবঙ্গের সংগঠন মজবুত হবে কি করে? সেই কারণেই বোধহয় আমাদের পুলিশ প্রশাসন থেকে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব একেবারেই চুপ। এইভাবেই বোধহয় একেবারেই সংগঠনকে মজবুত করা যায়, আর এর ডিভিডেন্ড বোধহয় প্রত্যেকটি ফলে তৃণমূল কংগ্রেস পেয়ে আসছে। সেই জন্যই কিনা জানি না যে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এত কাণ্ড ঘটে যাওয়ার পরেও, যেমন অতীতেও পোস্টপোল ভায়োলেন্সকে বিরোধীদের মিথ্যে বক্তব্য বলেছেন, আর এখনো চুপচাপ রয়েছেন, কোনো বক্তব্য তারা বলছেন না। সম্ভবত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আসার পর কোনো বক্তব্য শীর্ষ নেতৃত্বের মুখ থেকে আমরা শুনতে পারি। কি বলবেন আপনারা? পশ্চিমবঙ্গের ভাগ্যে কি এসবই লেখা রয়েছে? আমাদের কি এসব দেখেই সারা জীবনটা কাটিয়ে দিতে হবে? আমরা কি শিল্প, আমাদের বাড়ির ছেলে মেয়েরা পশ্চিমবঙ্গের বুকে গিয়ে চাকরি করছেন, এই স্বপ্ন দেখার সাহসটুকু পর্যন্ত আর রাখতে পারবো না? আপনাদের মতামত লিখে জানান আজকের পর্বে। এখনকার মতো এখানেই শেষ করলাম।